দর্শক স্বাগত নিউজ 24 নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপে আপনাদের সঙ্গে আছি আমি মারুফা রহমান। মূলত দিনের আলোচিত খবরগুলো নিয়ে আমরা নিউজরুম সংলাপে আলোচনা করে থাকি এবং যথারীতি আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম এবং আমাদের সঙ্গে আছেন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক রেজওয়ানুল হক রাজা এবং সেই সাথে আমাদের সঙ্গে নিউজরুম থেকে যুক্ত আছেন আমাদের সিনিয়র নিউজ এডিটর বাদল মুস্তাফিজ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা ফিরছি আলোচনায়, তবে তার আগে আমরা আজকের শিরোনামগুলো এবং আলোচিত যে খবরগুলো সেগুলো দেখে আসি। এক সপ্তাহের মধ্যে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। জটিলতা বাড়বে বলছেন বিদায়ী চেয়ারম্যানরা। জ্যামার বুস্টার সহ অবৈধ ডিভাইসে মোবাইল তরঙ্গে বাধা ৩২৫টি পয়েন্ট চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিটিআরসির। সুনামগঞ্জের সব হাওরে বাঁধের কিনারা পানি ছুঁই ছুঁই, শঙ্কায় কৃষক। হাওর অঞ্চলের রাস্তাঘাট নয়, উড়াল সড়ক বানানোর পরামর্শ প্রধানমন্ত্রীর। ফেরিতে দীর্ঘ প্রতীক্ষা, ঈদের আগেই জাজিরায় আরেকটি ঘাট চালুর ঘোষণা বিআইডব্লিউটিউ এর। রাতেও পারাপার চলবে শিমুলিয়ায়। দেশের পুঁজিবাজারে ব্যাপক দরপতন, দাম কমেছে ৩৪৭টি কোম্পানির শেয়ারের, লেনদেন নামল ৪০০ কোটির নিচে। খুনি মোশতাককে শ্রদ্ধা জানানোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিক্ষোভ, সমালোচনার মুখে ক্ষমা চাইলেন শিক্ষক সমিতির সভাপতি। এবং জার্সিতে সাফল্য পেতে আরও সুবিধা চান সুজন, ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে সাকিবের বিকল্প অলরাউন্ডারের খোঁজে বিসিবি। দর্শক, এই ছিল মূলত আজকের দিনের আমাদের যে শিরোনামগুলো খবরের, সেগুলো আমরা এগুলো ধরে আলাপ করতে চাই। প্রথমেই চলে যেতে চাই আমরা ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম আপনার কাছে। আপনারা আজকে পরামর্শ দেবার জন্য সংলাপ করেছেন নির্বাচন কমিশন এবং জাতীয় নির্বাচনের যে আস্থার সংকট সেটি কাটিয়ে ওঠার কথা আশ্বাস দিয়েছেন আজকের সিইসি। তবে এর বাইরে আরও কিছু খবর আছে কিনা সেই বিষয়ে আমরা একটু তার আগে জেনে আসতে চাই আমাদের সিনিয়র নিউজ এডিটর বাদল মুস্তাফিজ আপনার কাছ থেকে। যে শিরোনামগুলো আমরা পড়েছিলাম তার বাইরে কিছু গুরুত্বপূর্ণ খবর রয়ে গেছে কিনা। ধন্যবাদ মারুফা। আপনি যে সংবাদটির কথা শুরুতে বলছিলেন যে আজ গত সকালে নির্বাচন কমিশনের সাথে জ্যেষ্ঠ সাংবাদিকদের বৈঠক হয়েছে। তো সেখানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন যে নির্বাচনে কাউকে জোর করে আনবে না বা আনা যাবে না, এটা মন্তব্য করেছেন তিনি। আর বলেছেন যে আস্থার সংকট কাটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করতে সব কিছু করবেন তারা। আর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী সহ জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে এই বৈঠক হয়। আলোচনায় রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরামর্শ দেন সাংবাদিকরা। তারা বলেন যে ভোট নিয়ে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে, অতীতের ঘটনা বিশ্লেষণ করে কমিশনকে শিক্ষা নিতে হবে। এদিকে বিআরটি এর নির্ধারিত ভাড়ার তালিকা না থাকায় রাজধানীর গাবতলী ও কল্যাণপুরে 8টি পরিবহনকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। ঈদে যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে অভিযান চলবে বলেও তারা জানান। বিমানবন্দরেও এই অভিযান পরবর্তীতে চালানো হবে। ঈদ যাত্রায় বাস ভাড়ার নৈরাজ্য বন্ধে ঘোষণা দিয়ে সোমবার গাবতলী বাস টার্মিনালে এই অভিযান চালায় ভোক্তা অধিকার। এছাড়া বন্দর নগরী চট্টগ্রামেও কয়েকটি বড় শপিং বিপণী বিতানে শপিং মলে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়েছেন। নগরীর নামকরা মার্কেটগুলোতে অভিযান চালিয়ে তারা যেটা পেয়েছেন যে থাইল্যান্ড থেকে আমদানি করা 2000 টাকা দামের টি শার্ট তারা 6000 টাকায় বিক্রি করছেন এবং বাটার জুতো যেটা বাটার শোরুমে 1999 টাকার জুতো, পুরানো জুতো নতুন স্টিকার লাগিয়ে 2299 টাকায় বিক্রি করায় তাদেরকে জরিমানা করা হয়। এছাড়া সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের 5 সদস্যকে আটক করেছে ডিএমপি পুলিশের গোয়েন্দা বিভাগ। অভিযানে গ্রাহক
গ্রাহককে সরবরাহ করা বা ব্যবহার অনুপযোগী কাপড় ছাড়াও ল্যাপটপ, কুরিয়ার সার্ভিসের বিভিন্ন ভাউচার, ভুয়া ভাউচার বা ইত্যাদি তারা জব্দ করেছে। ঈদকে সামনে রেখে অনলাইন ক্রেতাদেরও সচেতন হতে বলেছে ডিএমপি গোয়েন্দা বিভাগ। 21টি অনলাইন শপিং পেজ খুলে দীর্ঘদিন ধরে তারা প্রতারণা করে আসছিল। তারা বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করত এবং সঠিক পণ্য না দিয়ে ফেক বা ভুয়া পণ্য তাদের কাছে পাঠানো হতো। এছাড়া নারায়ণগঞ্জে ঈদ বোনাস সহ 8 দফা দাবিতে হুঁশিয়ারি শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছেন। গত 2 বছর যাবৎ তাদের বেতন ভাতা কিছু বাড়ানো হয়নি, অথচ নিত্যপণ্যের দাম, জীবনযাত্রার মান সব কিছুই মানে তাদের কমে আসছে বলে দাবি। তাই তারা এই দাবিতে এই কারণেই 8 দফা দাবি নিয়ে রাজপথে নামেন। সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমেদ হত্যা মামলার বিচার কাজ শুরু হয়েছে। সিলেট মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। মামলার মূল আসামি সিলেটের বন্দরবাজার ফাঁড়ির তৎকালীন ইনচার্জ বহিষ্কৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ 5 জনকে উপস্থিত করা হয়, তবে এক আসামি এখনও পলাতক। 2020 সালের 10 অক্টোবর রায়হান আহমেদকে বাড়ি থেকে তুলে বন্দরবাজার ফাঁড়িতে নিয়ে আসা হয়। পরদিন সকালে তার মৃত্যু হয়। শেষ করব ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ অবস্থা নিয়ে। আত্মসমর্পণের জন্য মস্কোর দেওয়া আলটিমেটাম শেষ হলেও একের পর এক রুশ হামলা কিন্তু অব্যাহত রয়েছে। তো দেশটির বিভিন্ন বৃহত্তর 2টি শহরে এই ক্ষেপণাস্ত্র হামলায় 5 জন নিহত হয়েছে। পাশাপাশি কিয়েভ, তারপরে লিভিভে বোমাবর্ষণ অব্যাহত আছে। তো অবশ্য মারিউপোলের প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন বাহিনী, এটা জানানো হয়েছে তাদের দেশ থেকে। এই ছিল মোটামুটি আমার কাছে নিউজ। ধন্যবাদ আপনাকে বাদল মুস্তাফিজ। আমরা চলে যেতে চাই আবারও আমাদের অতিথিদের কাছে যারা আজকে আলোচনার জন্য যুক্ত হয়েছেন। তো আমরা আজকে প্রথমেই যেই প্রশ্নটি নিয়ে আপনাদের কাছে যেতে চাই, আপনারা দুজনেই আজকে নির্বাচন কমিশনে সংলাপে অংশগ্রহণ করেছেন এবং সেখানে আপনারা পরামর্শ রেখেছেন। তো কি পরামর্শ আসলে রাখলেন সিইসির কাছে সেটি আসলে জানতে চাই। প্রথমেই যেতে চাই আমি ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে আপনাদের সহকর্মী বলেছেন যে আমাদের প্রস্তাব অথবা পরামর্শগুলো আমরা শুরুতে 3টা দিকে নজর দেওয়ার চেষ্টা করেছি। একটি হচ্ছে যে সিসি সাহেব ওনার সূচনা বক্তব্যে বলেছেন যদি আস্থার সংকট থেকে থাকে সেটা মেটানোর জন্য তারা চেষ্টা করবেন এবং এই সংলাপের একটা বড় উদ্দেশ্য সেটা। তো ফলে আমি ব্যক্তিগতভাবে বলছিলাম যে আপনারা গত 50 বছরে নির্বাচন কমিশন যা কাজ করছিলেন তার থেকে যদি ব্যতিক্রম করতে চান তাহলে আস্থার সংকট কি কি কারণে হয়েছিল তার একটা তালিকা করা যায় কিনা, করে আপনারা একটা চেকলিস্টের মতো যে এই সংকটগুলোকে আমরা সমাধানের চেষ্টা করব, এরকম একটা বিষয় যদি আগান তাহলে কাজের হয়তো সুবিধা হবে। এর বাইরে 3টা বিষয় মূলত প্রাধান্য পায়। একটা হচ্ছে সেটা আমার প্রস্তাব এবং আমাদের সতীর্থ সাংবাদিক বন্ধুরাও এরকম প্রস্তাবের সাথে ছিলেন। একটি হলো ভোটার লিস্টের ব্যাপার। ভোটার লিস্টের ব্যাপারে আমার ব্যক্তিগত প্রস্তাব ছিল যে আমাদের জন্ম নিবন্ধন হয়, জাতীয় পরিচয়পত্র হয় এবং ভোটার তালিকা, 3টাকে যদি একটা সফটওয়্যারের মধ্যে আনা যায়, তার মানে যিনি জন্ম নিবন্ধন করছেন 18 বছর বয়স হলে অটোমেটিক তিনি ভোটার তালিকায় যুক্ত হবেন। তারপর প্রত্যেক বছরেই কেউ যদি তার বাড়ির এলাকা পরিবর্তন করেন তিনি আপডেট করবেন। তার মানে অটোমেটিক কেবল ভোটের আগে আরেকবার ভোটার তালিকা করবার জন্য সেই ক্ষেত্রে দৌড়ঝাঁপ করার প্রয়োজন পড়ে না। একটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ইভিএম নিয়ে একটা সংকট আলোচনা সমালোচনা হয়। ইভিএম এর ব্যাপারে আমাদের প্রস্তাবনা ছিল যে এটাকে জনগণের কাছে এবং স্টেক হোল্ডার যারা রাজনৈতিক দলগুলোর কাছে বিশ্বাসযোগ্য করবার জন্য এর মহড়াটা আর একটু বাড়ানো যায় কিনা, আরেকটু জনপ্রিয় করা যায় কিনা, এবং এটাকে বিশ্বাসযোগ্য করবার জন্য কেউ কেউ বলেছেন যে একটা রশিদের মতো একটা স্লিপ যদি পাশে আসে কে কোথায় ভোট দিলেন, একটা ফেইলার রিপোর্ট একটা বেরোয়, সেরকম রিপোর্ট যদি থাকে কেউ চ্যালেঞ্জ করলে যাতে সেই রিপোর্টগুলোকে পাওয়া যায়। এবং কেউ কেউ আবার বলেছেন যে আরো বিশ্বাসযোগ্য করবার জন্য চাইলে ভোট কেন্দ্রের মধ্যে সিসিটিভি ক্যামেরাও বসানো যায়, যেটা সিসি সাহেব বলেছেন যে ইতিমধ্যে অনেক জায়গায় হয়তো ক্যামেরা বসানো হয়েছে। আর সর্বশেষ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে স্থান পেয়েছে সেটা হচ্ছে যে এই নির্বাচনের মূল স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলো, তাদেরকে আস্থায় আনার জন্য আমাদের প্রস্তাবনা ছিল
কত দ্রুত তাদের সাথে আপনারা আলোচনা সংলাপ শুরু করবেন, এবং সেখানে তাদেরকে আস্থায় না আনলে পরে মূলত নির্বাচন প্রক্রিয়াটাকে একেবারে নিষ্কণ্টক করা অথবা সকলের গ্রহণযোগ্য করাটা একটু কঠিন। সেই কারণে তারা কি উদ্যোগ নেবেন, এই তিনটা বিষয় নিয়ে একেবারে মোটা দাগে যদি বলি, প্রায় সকলেই অভিমত দিয়েছেন, আলোচনা দিয়েছেন। নির্বাচন কমিশনার সকলেই আমাদের আলোচনাগুলো শুনেছেন, তারা বলেছেন যে আন্তরিকভাবে তারা চেষ্টা করবেন এই সমস্ত আমাদের পরামর্শগুলো নিয়ে তাদের আগামী দিনের যে কর্ম পরিকল্পনা সেটাকে তারা নির্ধারণ করবেন। আপনাকে ধন্যবাদ, আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এরপরে আমরা একই ইস্যুতে যেতে চাই। মাছরাঙা টেলিভিশনের প্রধান বার্তা প্রধানের কাছে রেজওয়ানুল হক রাজা, আপনার কাছে যে প্রশ্নটি সেটি হচ্ছে, আপনারা যারা পরামর্শ দিয়েছেন তার মধ্যে আপনার কাছে ব্যক্তিগতভাবে কোন পরামর্শগুলোকে মনে হচ্ছে সবচেয়ে বেশি কাজের, এবং এই যে আস্থার সংকটের কথা বলছেন সেই আস্থার সংকটকে কাটিয়ে তুলতে সহযোগী ভূমিকা রাখবে? ধন্যবাদ। এটি এমন একটি বিষয় যেটি ব্যাপারে কম বেশি সবাই আজকে যারা আমরা ছিলাম ডায়ালগে তারা সবাই কম বেশি একমত। ইলেকশন কমিশনের পক্ষ থেকে সরাসরি স্বীকার না করা হলেও একটু আগে মঞ্জুরুল ইসলাম যেটা বললেন, তারা বলেছেন যে যদি আস্থার সংকট থেকে থাকে তাহলে আমরা কি করতে পারি এ বিষয়ে। এই সম্পর্কে আমাদের তরফ থেকে যেটি বলা হয়েছে সেটি হলো যে নির্বাচন কমিশন তো একটি স্বাধীন এবং একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন সংক্রান্ত অনেকগুলি আইন আছে এবং এই আইনে কমিশনকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা অতীতে ইলেকশনগুলির সময়, বিশেষ করে এই নিকট অতীতে নির্বাচনের সময় যে সমস্ত ঘটনা অঘটনা সহিংসতা ঘটেছে সেই সব ক্ষেত্রে এই আইনের প্রয়োগটা খুব বেশি দেখি নাই। আমরা যেটা বলতে চেয়েছি, বিশেষ করে পার্সোনালি আমি যেটা বলেছি যে খোলামেলায় বলেছি যে নির্বাচন কমিশনের উপরে সরকারের একটা প্রভাব অতীতেও ছিল, এখনো আছে, এটা বাস্তবতা। তো তারপরও সরকারের কিছুটা প্রভাব থাকার পরও নির্বাচন কমিশন কিন্তু এমন কিছু পদক্ষেপ, আইন যে সমস্ত আইন বা যে সমস্ত ক্ষমতা তাদেরকে দেওয়া আছে সেটা কিছু কিছু প্রয়োগ করলে যদি মানে নির্বাচন কমিশন যে একটা শক্তিশালী সংগঠন মানে প্রতিষ্ঠান এবং তাদের যে অনেক ক্ষমতা আছে, সেরকম কিছু ক্ষমতা যদি তারা প্রয়োগ করে তাহলে কিন্তু নির্বাচন কমিশন যে আন্তরিকভাবে চায় একটা নির্বাচন ভালো হোক সেটির কিছুটা প্রমাণ পাওয়া যায়। আমরা সেটাই বলার চেষ্টা করেছি, কমিশন যেন তার সকল সীমাবদ্ধতার পরেও দৃশ্যমান কিছু ব্যবস্থা নেয় যাতে মানুষের মনে একটা আস্থা তৈরি হয় কমিশনের ব্যাপারে, যে না কমিশন একটা ব্যবস্থা নিয়েছে। যেমন ধরেন কোন সেন্টারে, ইলেকশনের সময় কোন সেন্টারে অথবা কোনো কনস্টিটিউন্সিতে যদি ব্যাপক গোলযোগ হয়, অনেকগুলি কেন্দ্রে যদি সমস্যা তৈরি হয়, আপনার জাল ভোট বলেন, কেন্দ্র দখল বলেন বা সহিংসতা বলেন, ইলেকশন কমিশনের ক্ষমতা আছে সেই নির্বাচন কেন্দ্রগুলো আপনার নির্বাচন বন্ধ করে দেওয়া বা নির্বাচন বাতিল করা। এইরকম ঘটনা অতীতে ঘটেছে, কিন্তু এই ইলেকশন কমিশনের এই ধরনের আইন প্রয়োগের উদাহরণ খুব একটা নাই। তো আস্থার ফিরিয়ে আনার জন্য ইলেকশন কমিশনকে দৃশ্যমান অবস্থান নিতে হবে, সেটি আমরা নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছি। আরেকটা ডায়ালগের মধ্যে একটা বড় অংশ জুড়ে ছিল পলিটিক্স। পলিটিক্সের মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে যে নির্বাচনের সময় কোন সরকার ক্ষমতায় থাকে। বিরোধী দলের পক্ষ থেকে যেমন বলা হচ্ছে যে আগের মতো তত্ত্বাবধায়ক সরকার, তাদের অধীনে নির্বাচন হবে। সরকারি দল বলছে সংবিধান অনুযায়ী যে বিধানে সংবিধানে আছে যে বর্তমান সরকারই ওই সময় ওই ইলেকশনের ওই সময়টা শিডিউল ঘোষণা করার পরে একটা তত্ত্বাবধায়ক সরকারের বা ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে কাজ করবে। এই বিষয়ে আমাদের পক্ষ থেকে দুই ধরনের মতামতই দেওয়া হচ্ছে। কেউ কেউ বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার বা দলীয় সরকার অধীনে নির্বাচন ফ্রি ফেয়ার হয় না, অতএব সেটা করা যাবে না। আর কেউ কেউ বলেছেন যে এটা তো আসলে নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে না যে ওই সময় কোন সরকার ক্ষমতায় থাকে। তো আসলে তাই সংবিধান অনুযায়ী তখন যে সরকার ক্ষমতায় থাকবে নির্বাচন কমিশনকে সেই সরকারের সঙ্গেই বা সেই সরকারের অধীনেই আপনার নির্বাচনটা করতে হবে। আরেকটি বিষয় ছিল যে নির্বাচন করে যারা রাজনৈতিক দলগুলো তাদেরকে সবাইকে নির্বাচনে আনার জন্য নির্বাচন কমিশন চেষ্টা করুক। এই প্রসঙ্গেই প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে কেউ যদি আসতে না চায় তাদেরকে তো জোর করে আনাটা খুব কঠিন।
তবে তিনি এটাও স্বীকার করেছেন যে সব দল যদি আসে তাহলে একটা গ্রহণযোগ্য নির্বাচন করা যায় এবং গণতন্ত্রের জন্য সেটা হেলদি হয়। এই প্রসঙ্গে একটি কথা বলতে হয় যে আমাদের মধ্যে প্রশ্ন উঠেছিল যে মানে সিএসির সঙ্গে সুর মিলিয়ে কেউ কেউ বলেছেন যে কেউ যদি আসতে না চায় তাহলে তাদেরকে আনার উপায়। সেক্ষেত্রে কেউ কেউ বলেছেন যে দেখেন, কেউ যদি সিদ্ধান্ত নেয় রাজনৈতিকভাবে যে আমরা যাব না, সেটা এক জিনিস। আর একটা জিনিস হলো যে নির্বাচন কমিশনের কোনো কর্মকাণ্ডে কেউ যেন না বলে যে নির্বাচন কমিশন নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে, লেভেল প্লেইং ফিল্ড যেটাকে বলা হয় সবার জন্য সমান সুবিধা সেটি করতে পারে নাই, এইরকম কোনো অভিযোগে যেন কেউ নির্বাচন বর্জন না করে, সেই ব্যাপারটা নির্বাচন কমিশন যেন এনশিওর করে, সেই প্রস্তাব আমাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। একই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন আপনাদের দুজনকেই করতে চাই, সেটি হচ্ছে সাংবাদিকদের বিরুদ্ধে এক রকমের অভিযোগ আছে যে নির্দিষ্ট দলের যে মনোভাব সেই মনোভাবাপন্ন হয়ে তারা অনেক সময় কথা বলেন। তো প্রথমেই আমি এই বিষয়ে জানতে চাইব ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম আপনার কাছে, এই অভিযোগের প্রেক্ষিতে আপনার বক্তব্য কি? এটা আমি খানিকটা স্বীকার করে নিয়েই বলতে চাই, যেটা আমাদের সতীর্থ সাংবাদিক রেজানুল হক রাজা বললেন, কিন্তু এই নিয়ে আমরা কিন্তু নির্বাচন কমিশনের সামনেই আমাদের পরিষ্কার দুটি মত এসছে। দু জায়গায় আমরা ভিন্ন মত লক্ষ্য করেছি। একটি হলো যে নির্বাচনকালীন সরকারের বিষয়ে সিইসি কথা বলবেন কিনা, নির্বাচন কমিশন কোনো ভূমিকা রাখবেন কিনা, এক। দ্বিতীয় হচ্ছে যে বিএনপি কে একেবারে সরাসরি নাম ধরে যে বিএনপি কে নির্বাচনে আনা এবং সকল দলকে নির্বাচনে আনার ব্যাপারে নির্বাচন কমিশন কতটা সক্রিয় ভূমিকা পালন করবে। নির্বাচন কমিশন মানে তাদের যে নির্বাচন কমিশনের আইন, বাংলাদেশ সংবিধান এবং ইতিমধ্যে সংসদে পাশ করা আইন অনুযায়ী তাদের বিধানই দেওয়া হয়েছে নির্বাচন সংক্রান্ত বিষয়ে তাদের কাজ করা। নির্বাচনকালীন সরকারটা রাজনৈতিক দলের, এটা কিন্তু মোটামুটি ভাবে স্বীকৃত। কিন্তু যেহেতু বাংলাদেশের একটি রাজনৈতিক ধারা, তারা নির্বাচন কমিশনের চেয়ে তারা নির্বাচনকালীন সরকারটা কে হবেন এই নিয়ে বেশি কথা বলছেন। পরিষ্কার করে আমাদের কয়েকজন সতীর্থ সাংবাদিক কিন্তু বলেছেন যে আগে এই ব্যাপারটা আপনাদের উদ্যোগ নেওয়া দরকার, কারণ এটা যদিও আপনাদের সংবিধানের বাধ্যবাধকতার বাইরে, তারপরও আপনারা এই উদ্যোগ না নিলে পরে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা যাবে না। তাহলে এই জায়গায় পরিষ্কার দুটি মত এসছে। আরেকটি পরিষ্কার একেবারে এক ধরনের বাক বিতণ্ডার মতো কোনো কোনো গণমাধ্যমে এসছে, যেটা আমার কাছে একটু বিব্রতই লেগেছে, যে নির্বাচন কমিশনের সামনে আমরা নিজেরা এরকম এক ধরনের বাদানুবাদে জড়িয়ে গেলাম যে বিএনপি কে আনার না আনার ব্যাপারে। যেমন রাজা ভাই যেটা বললেন, নির্বাচন কমিশন বলেছেন যে তারা আহ্বান জানাবেন সকলকে, কিন্তু চাপ প্রয়োগ করার ব্যাপারে তাদের সম্ভব না। এবং সেই ক্ষেত্রে আমাদের কয়েকজন সহকর্মী তারা বলছিলেন যে না, বিএনপি কে আনার ব্যাপারে আপনাদের সরাসরি উদ্যোগ নিতে হবে, সকল দলকে আনার ব্যাপারে উদ্যোগ নিতে হবে। এবং পাল্টা মত যেটা ছিল যে কেউ যদি রাজনৈতিক সিদ্ধান্ত নেয় তাহলে কি করে। তার মানে হচ্ছে এটা ঠিক যে আমরা তো আসলে সমাজটাও যেরকম বিভক্ত, আমাদের পেশার মধ্যে সকলেই একমত পোষণ করবেন এটাও গণতান্ত্রিক পরিবেশের ক্ষেত্রে এরকম হবে সেটাও কাঙ্ক্ষিত না। তবে যার যার মত তারা পোষণ করলো, মূল জায়গাগুলোতে কিন্তু আমাদের সুরটা একই রকম ছিল। অর্থাৎ আস্থার যে সংকট আছে সেটা নির্বাচন কমিশনের, প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যের পরে আমরা সকলেই একমত যে গত 50 বছরে এই সংকটটি হয়েছিল, কখনো কম কখনো বেশি, সেটাকে কিভাবে দূর করা যায়। আর জনগণ যে ভোট দেওয়ার ব্যাপারে নিরুৎসাহিত হয়েছেন অথবা ভোট দেওয়ার অধিকার বঞ্চিত এরকম লোকের সংখ্যা যে বেড়ে যাচ্ছে, তাদের কিভাবে সম্পৃক্ত করা যায় ভোটের ক্ষেত্রে, এবং সর্বোপরি নির্বাচনী দলগুলোকে, রাজনৈতিক দলগুলোকে কিভাবে সকলকে সম্পৃক্ত করা যায়। এই জায়গায় আমি একটি মন্তব্য ওখানে করেছিলাম যে আমাদের এখানে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকলে পরে এক ধরনের নির্বাচন কমিশন চায়, ক্ষমতার বাইরে গেলে এক ধরনের নির্বাচন কমিশন চায়। কিন্তু ওই রাজনৈতিক দলগুলোর সংলাপে এরকম একটা ঐক্যমতে পৌঁছা যায় কিনা যে আমি ক্ষমতায় থাকি অথবা বাইরে থাকি, এইরকম একটি শক্তিশালী নির্বাচন কমিশন আমরা দেখতে চাই, যারা একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবেন। এবং আমি এইটুকু বলে শেষ করব যে আমাদের মধ্যে আমাদের অনেক সতীর্থ সাংবাদিক এটাও বলেছেন যে নির্বাচন কমিশনের আইনে যে ক্ষমতা দেয়া আছে সেটাকে সুষ্ঠু প্রয়োগ করে এই নির্বাচন কমিশন একটা ভালো নির্বাচন দিতে পারে। কারণ সকল সময় দেখা যায় নির্বাচন কমিশনের পরে কিন্তু তাদের আর কোনো সাংবিধানিক রাষ্ট্রীয় দায়িত্বে যাওয়ার সুযোগ থাকে না।
ফলে এইটা তাদের দায়িত্ব পালন করে তারা ইতিহাস রচনা করতে পারেন। এবং এবারের নির্বাচন কমিশনটি মোটামুটি গ্রহণযোগ্য একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু গঠিত হয়েছে। এখন পর্যন্ত তাদের ব্যাপারে বিতর্ক নাই, এবং সেই বিতর্ক নাই বলে তারা প্রত্যাশাও জনগণের মধ্যে জন্ম দিয়েছেন। আমরা গণমাধ্যম কর্মীরাও আশা করি যে তারা একটা সুষ্ঠু নির্বাচনের পথে এগিয়ে যেতে পারবেন। ধন্যবাদ আপনাকে। যেই প্রশ্নটি করছিলাম, জানতে চাইছিলাম মূলত রেজওয়ানুল হক রাজে, আপনার কাছেও জানতে চাই যে এই সাংবাদিকদের নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন জাতীয় ইস্যুতে প্রশ্ন ওঠে যে অনেকেই বিভিন্ন দলের মনোভাবাপন্ন হয়ে কথা বলেন। এ বিষয়ে এই অভিযোগের সাথে আপনি আসলে কতখানি একমত বা দ্বিমত আছে কিনা আপনার? না, দেখেন, আমি ঠিক এইভাবে জিনিসটাকে দেখি না। আমরা আজকের এই সংলাপে প্রায় 25 জন সিনিয়র সাংবাদিক ছিলেন। তো সবার তো মতামত, বক্তব্য, দৃষ্টিভঙ্গি তো এক হবে না, তাই না? তো আমরা তো এমনও না যে না আমরা একসঙ্গে বসে আগে সিদ্ধান্ত নিয়ে কি বলবো সেটা ঠিক করে দিয়েছি, এরকম এটাও সেই সুযোগও নাই। সবাই যার যার মতো করে মতামত দিয়েছে। সেই মতামত দিতে গিয়ে কারো মত কখনো কারো মত হয়তো বিএনপির যে বা বিরোধী দলের যে অবস্থান সেই অবস্থানের সঙ্গে মিলেছে, কারো মত সরকারের দলের যে অবস্থান তার সঙ্গে মিলেছে। তো ব্যাপারটাকে এইভাবে দেখাই উচিত। মানে আমাদের সবারই তো ব্যক্তিগত চিন্তা চেতনা, মনোভাব, আদর্শ, দৃষ্টিভঙ্গি ভিন্ন। তো সেই ক্ষেত্রে এরকম ডিফারেন্স হওয়াটা অস্বাভাবিক কিছু না। এবং আমি তো মনে করি যে এই ধরনের ডিবেট বলেন বা আলোচনা বলেন, এর মধ্যে দিয়েই কিন্তু আসল জায়গাটা যেটা হওয়া উচিত সেই জায়গাতে আমরা পৌঁছতে পারবো। বিতর্ক বা আলোচনা বা মত পার্থক্য একটা গণতান্ত্রিক সমাজের থাকাই স্বাভাবিক। সেটি তার মানে বলা চলে যে যতজনই সিনিয়র সাংবাদিক আজকে গেছেন তাদের বিভিন্ন ধরনের মতামত মিলে আসলে এই নির্বাচন কমিশনের এই সংলাপটি আসলে সমৃদ্ধই হয়েছে আজকে। এবং সিসি যেমনটি বলেছেন যে আপনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তিনি পরবর্তী কর্মকৌশল নিতে চান, সেখানে আশা করি এই বিষয়গুলো বা এই পরামর্শগুলো সহযোগী হয়ে কাজ করবে। আমরা আরেকটি প্রসঙ্গে আজকে আলাপ করতে চাই, সেটি হচ্ছে আমাদের প্রধান শিরোনাম যেটি হয়েছে যে 1 সপ্তাহের মধ্যে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ, স্থানীয় সরকার মন্ত্রী এমনটি জানিয়েছেন এবং বিদায়ী চেয়ারম্যানরা বলেছেন যে জটিলতা বাড়বে। প্রথমেই এই বিষয়ে জানতে চাই মঞ্জুরুল ইসলাম, আপনার কাছে কি ধরনের জটিলতা বাড়বে বা এটি আসলে কতখানি ইতিবাচক হবে বা নেতিবাচক হবে? এটা দুইভাবেই ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে যে ইতিপূর্বেই কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল যে জেলা পরিষদের যে মেয়াদ শেষ হলে পরে এরপরে নতুন নির্বাচিত না হওয়া পর্যন্ত কে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আমি দুইভাবে বলবো। একটা হচ্ছে যে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদেরই তো আসলে স্থানীয় সরকার প্রশাসনে ভূমিকা পালন করবার কথা। ফলে আরেকজন নির্বাচিত জনপ্রতিনিধি না আসা পর্যন্ত তিনি দায়িত্বে থাকলে পরে এটা জনগণের যে আকাঙ্ক্ষার বাস্তবায়নটা ত্বরান্বিত হয়। আবার উল্টো দিকে যদি বলি যে ওনার মেয়াদ শেষ, সেই ক্ষেত্রে তো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের জায়গা থেকে যদি ওনার বৈধতা না থাকে তাহলে সেই ক্ষেত্রে দায়িত্বটা তো এগিয়ে নিয়ে যাওয়া দরকার। কিন্তু আবার এই গণমাধ্যমের আমরা যারা মানুষ তারা তো জনগণের কথাগুলো শুনি, সেগুলো আমরা প্রকাশ করার চেষ্টা করি। ইতিমধ্যে আমাদের এই বর্তমান সরকার যারা ক্ষমতাসীন দল ক্ষমতায় আছেন প্রায় 13 বছর অতিক্রম করতে যাচ্ছে, এই সময়টার মধ্যে একটা আমলাদের আধিক্য কিন্তু নানানভাবে আলোচিত সমালোচিত হচ্ছে। সেই জায়গায় আরেকটা নির্বাচন কবে হবে তার আগ পর্যন্ত আবারও যদি প্রশাসক বলতে যিনি একজন আমলা দায়িত্বে থাকেন, ইতিমধ্যে নির্বাচিত জনপ্রতিনিধি থাকার পরও দেখা যায় যে আমলাদের প্রাধান্য বিস্তার করে যাচ্ছেন। সেখানে তারা যখন বৈধভাবে এই সুযোগটুকু পাবেন, আমার তো শঙ্কা যে আগামী নির্বাচন আরো পিছিয়ে না দূরে সরে যায়, এইরকম একটা ব্যাপার আমার কাছে অন্তত মনে হয়। ইতিমধ্যে আমার ধারণা জেলা প্রশাসক যারা নির্বাচিত ছিলেন তাদের মেয়াদ শেষ হবার পরে তারাও এরকম সংখ্যাটি প্রকাশ করেছেন। ফলে আমি আশা করব যে বর্তমান সরকার যেহেতু অন্যান্য নির্বাচনগুলোর মতো এটাকেও যত দ্রুত সম্ভব নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে যাতে নতুন নির্বাচিত যারা তাদের কাছেই দায়িত্বটা থাকে। একই প্রসঙ্গে রেজওয়ানুল হক রাজে, আপনার কাছে জানতে চাই যে এই সংকট সমাধানের আসলে আর কি বিকল্প উপায় হতে পারে বা এটি আসলে কোনোভাবে ইতিবাচক ভূমিকা রাখতে পারে কিনা?
না, মোটেই না। আপনার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনপ্রতিনিধিদের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধির দ্বারা পরিচালিত হবে, এটা কিন্তু সংবিধানের বিধান, স্পষ্ট করে বলা আছে। আর জেলা পরিষদের মেয়াদ মেয়াদ শেষ হওয়ার পরে আপনার সেখানে প্রধান নির্বাহী কর্মকর্তা দায়িত্বে থাকবেন, তার তার আগেই তো নির্বাচনটা করা যেত না? কারণ আমরা তো জানি সবাই যে মানে মানে সরকার জানে, স্থানীয় সরকার মন্ত্রণালয় জানে যে এই জেলা পরিষদের মেয়াদ কবে শেষ হবে। তো চাইলে বা আন্তরিক হলে নির্বাচনটা এই মেয়াদ শেষ হবার আগেই করা সম্ভব ছিল। আর জেলা পরিষদের নির্বাচন কিন্তু এটা বিরাট কোনো আয়োজন লাগে না, এটা সরাসরি ভোটে জেলা পরিষদের নির্বাচন হয় না। জেলা পরিষদের নিচে যারা আছেন, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, তাদের যে নির্বাচিত প্রতিনিধি যারা, তারা ভোট দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান করেন। সুতরাং এটা কঠিন কোনো কাজ ছিল না। আমার মনে হয় এটা একটা খামখেয়ালি, অথবা একটু আগে মঞ্জুরুল ইসলাম যেটা বললেন যে আমলাদের কোনো কারসাজি হতে পারে। তারা গত কয়েক বছরে অনেক বেশি ক্ষমতাবান হয়েছেন, এবং এটা সত্য যে নির্বাচিত জনপ্রতিনিধি থাকার পরও তাদের সঙ্গে এই আমলাদের একটা কি বলে আমলারা তাদের তাদের সিদ্ধান্ত টানাপোড়েন চলছিল। তো এই অবস্থার মধ্যে তাদেরও একটা কারসাজি এখানে থাকতে পারে, যে কারণে হয়তো ইলেকশনটা করা হয় নাই। আমি মনে করি যে এখন তো আর সেই সময়টাও পার হয়ে গেছে, তবে যত দ্রুত সম্ভব জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন করে এই জেলা পরিষদের ক্ষমতা নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ফিরিয়ে দেওয়াই হবে এই এই সমস্যার একমাত্র এবং আসল সমাধান। আপনাদের দুজনকেই ধন্যবাদ। আরেকটি প্রসঙ্গে আমরা আলাপ করতে চাই, সেটি হচ্ছে আমরা বেশ কয়েকদিন ধরেই দেখছি যে হাওরে যে পরিমাণ পানিতে এসে ভরে গেছে, তলিয়ে গেছে একেবারে শহর অঞ্চলের রাস্তাঘাট এবং ফসলি জমি। তো সেক্ষেত্রে আজকে প্রধানমন্ত্রী একটি পরামর্শ দিয়েছেন যে হাওর অঞ্চলের রাস্তাঘাট নয়, উড়াল সড়ক বানানোর তিনি পরামর্শ দিয়েছেন। তো এই বিষয়ে আসলে আপনাদের অভিমত জানতে চাইছি। প্রথমে আমি যেতে চাই মজরুল ইসলাম আপনার কাছে। প্রধানমন্ত্রীর এই পরামর্শটি আসলে কতখানি এই সমস্যার সমাধানে ভূমিকা রাখবে? মাননীয় প্রধানমন্ত্রী তো দীর্ঘমেয়াদী চিন্তা করেন, সেই চিন্তা থেকে এই পরিকল্পনাটি অবশ্যই ভালো, কিন্তু এটা করতে তো সময় লাগবে। তার আগে কি, তার মানে একটা আমরা জানি যে বড় ধরনের উড়াল সেতু প্রকল্পগুলো 4 থেকে 5 বছর 10 বছরের সময় লাগে। সেই ক্ষেত্রে কি আমরা প্রত্যেক বছর বছর কৃষকরা এই সংকটের মধ্যে পড়ে থাকবে? মাননীয় কৃষি মন্ত্রী কিন্তু 2 দিন আগে বলেছেন যদি এরকম ভাবে ধানগুলো ডুবে যায় তাহলে আমরা খাদ্য সংকটে পড়বো। তার মানে হচ্ছে যে আগামী 5 বছর, এখন তো মাত্র মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেন পরিকল্পনা হবে, পরিকল্পনা বাস্তবায়ন হতে 5 থেকে 10 বছরও লাগতে পারে। তার মানে 10 বছর আমরা খাদ্য সংকটে পড়ার একটা সংখ্যা থাকে। আমি এই নিয়ে গতকাল পর্যন্ত যতটুকু তথ্য সংগ্রহ করেছি এবং গণমাধ্যম কর্মী হিসেবে যতটুকু খোঁজ রাখি, সেটা হলো হাওড়ে 2 ধরনের বাঁধ থাকে। একটা হচ্ছে স্থায়ী বাঁধ, একটা হচ্ছে ডুবো বাঁধ বলে। এই বাঁধগুলো হচ্ছে ধরেই নেওয়া হয় 6.5 মিটারের মতো এটার উচ্চতা হয়, কিন্তু যখন এখন 6.3 মিটারের পানি চলে আসলে পরে সংকট তৈরি হয়। 6.5 হয়ে পড়লে কিছু কিছু জায়গায় বাঁধগুলো ভেঙে যায়। এই বাঁধগুলো কিন্তু ওখানে যখন বন্যা হয়, বন্যার সময় 8 মিটার পর্যন্ত পানি হয়। 8 মিটার পানি হলে এই ডুবো বাঁধ সবগুলোই ডুবে যাবে। কিন্তু ডুবো বাঁধগুলো দেরিতে ডোবার ফলে যেটা হয়, একটু দেরিতে ডুবলে সেই সময়টা কৃষকরা ফসলটা কেটে ঘরে তুলতে পারে। কিন্তু আমার এখানে যেটুকু আমরা তথ্য সংগ্রহ করেছি তাতে দেখা যাচ্ছে যারা এই ডুবো বাঁধগুলো নির্মাণ করেছেন সেখানে নির্মাণের একটা ত্রুটি ছিল, এবং ত্রুটির কারণে সব জায়গায় কিন্তু বাঁধ ভাঙেনি। ত্রুটিপূর্ণ জায়গাগুলোতে আগে ভেঙে গেছে। এক, দ্বিতীয়ত একটা পরিকল্পনার অভাব ছিল। তার মানে হচ্ছে আগে স্থানীয় যারা কৃষক তারা জানেন এক ধরনের ধান তারা বুনতেন, সেই ধানটা যেন চৈত্র মাসের মধ্যে সেটাকে কেটে ফেলা যায়। এখন যেহেতু বেশি ফলনের আশায় এমন ধানটা বোনা হচ্ছে যেটা দেরিতে বোনা হচ্ছে। সেই বোনাটা এপ্রিল মাস, যেটা নাকি বৈশাখ মাসের সময় পর্যন্ত ওয়েট করতে হয় কাটার জন্য, পাকার জন্য। এই জায়গায় এক ধরনের সমন্বয়হীনতা, এক ধরনের আমি বলবো অবহেলার কারণে আজকে কৃষকরা এই দুর্দশার মধ্যে পড়েছেন। ফলে আগামী
উড়াল সেতুর পরিকল্পনা বাস্তবায়নের আগে এগুলো চিহ্নিত করা দরকার। ইতিমধ্যে কিন্তু মাননীয় সেচ মন্ত্রী, উপমন্ত্রী তিনি বলেছেন যে কারা কারা দায়ী এই সমস্ত দুর্বল বাঁধ নির্মাণের ক্ষেত্রে অথবা গাফিলতির জন্য তাদের চিহ্নিত করা হবে। সেইটা করে অন্তত এর একটা সমাধান করা। কারণ উড়াল সেতু করবেন আপনি, তার আগে আমাদের কৃষকরা সেই এলাকায় কিন্তু বছরের পর বছর বেঁচে আছেন, সেই এলাকার নাগরিকরা, তাদের কাছে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে প্রাকৃতিক জীবনকে বাঁচিয়ে রেখে, হাওরকে বাঁচিয়ে রেখে আমাদের ফসল কিভাবে বাঁচানো যায় সেই পরিকল্পনা করা দরকার। এবং ভবিষ্যতের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2041 সালের এবং 100 সালের পরিকল্পনা দিয়েছেন, সেই ক্ষেত্রে আমরা উড়াল সেতুর দিকে যাব। কিন্তু তাৎক্ষণিক সমস্যার সমাধানের জন্য আমাদের যে আগের প্রবলেমটা, আগের যে পরিকল্পনা ছিল সেটার খুঁতগুলোকে বাছাই করে চিহ্নিত করে সমাধান করা দরকার। আপনাকে ধন্যবাদ। জনাব রেজদারুল হক রাজা, যেই হাওরের যে সমস্যা প্রতি বছরই আমরা দেখতে পাচ্ছি, সেখানে বিশেষজ্ঞরা বারবারই বলছে যে দুর্নীতি এবং অবহেলা, এই দুটো বিষয়ের জন্য আমাদের পুরো শুধুমাত্র কৃষক নয়, আমাদের সাধারণ মানুষদেরকেও কিন্তু এর ভোগান্তির এবং এই মাশুলটা দিতে হচ্ছে। এখন এই বছর বেশ একটা তোড়জোড় বা বেশ আমরা খবরের বলেন বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে বেশ একটা প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি। এটি আসলে যারা দুর্নীতি করেছে প্রকৃত পক্ষে তাদের কতখানি শাস্তির আওতায় আনলে বা এর দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা নিলে ভবিষ্যতে আর এই ধরনের ভোগান্তির মধ্যে জাতি পড়বে না বা কৃষকের আসলে একটা বিচার হবে? খুবই দুঃখের সঙ্গে বলতে হয় এইরকম এই সমস্ত দুর্নীতির সঙ্গে যারা জড়িত, এই যে দেখেন পানি সম্পদ উপমন্ত্রী বলেছেন যারা এর সঙ্গে জড়িত এই অনিয়ম দুর্নীতির সঙ্গে তাদের ব্যবস্থা নেওয়া হবে, এই সমস্ত কথাবার্তা আমরা প্রতি বছর এ ধরনের পরিস্থিতি যখন তৈরি হয় তখন আমরা শুনি, কিন্তু বাস্তবে কাজের কাজ কিছু হয় না। আপনার আমাদের যদি কোস্টাল এরিয়াতে আমরা যাই, সেখানে ঝড় জলোচ্ছ্বাস, বাঁধ ভাঙা, সেখানেও কিন্তু স্থায়ী বাঁধের একটা দাবি দীর্ঘদিনের আছে। যখনই সমস্যা হয় তখনই আমরা সরকারের কাছ থেকে শুনি হ্যাঁ আমরা স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা করছি। আসলে এটি এমন একটা দুষ্ট চক্র, আমি জানি না কেন, কোন রহস্য আছে এদের বিরুদ্ধে ওই রকম কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না। একইভাবে নেওয়া হয় না যেমন ধরেন বাজারের জিনিসপত্রের দাম হঠাৎ বেড়ে যাওয়া, 10-12 দিনের মধ্যে যার মানে অসাধু ব্যবসায়ী চক্রের যেটা আপনার তাদের যে আয় করার মানে কামাই করার কথা সেটা তারা করে ফেলে, কিন্তু আমরা কখনো দেখি না তাদের বা কারো বিরুদ্ধে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা একটা রহস্যই আমার কাছে মনে হয়। বাঁধ, এই হাওরের বাঁধ শুধু এই বছর না, আপনাদের মনে থাকতে পারে কয়েক বছর আগে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তখনও এই বাঁধ নির্মাণের অনিয়ম দুর্নীতি নিয়ে কথা হয়েছে, কিন্তু কি লাভ হলো? আর আমরা তো এবারও দেখলাম সেই একই অবস্থা। আসলে এটা একটা এমন একটা দুষ্ট চক্র, এইটা যদি আপনি সিরিয়াসলি আন্তরিকভাবে এইটার জন্য ব্যবস্থা যদি না নেওয়া হয় তাহলে এই সমস্যা থাকবেই। এই যে দেখেন আজকে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে বা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে হাওরে আর কোনো রাস্তাঘাট নির্মাণ করা হবে না। তার মানে হাওরে যে সমস্ত রাস্তাঘাট ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে সেই রাস্তাগুলি সমস্যা তৈরি করছে। তাহলে এই রাস্তা নির্মাণ করার আগে কি কোনো ফিজিবিলিটি স্টাডি করা হয় নাই? এই বিষয়ে কোনো বৈজ্ঞানিক সমীক্ষা, পরীক্ষা নিরীক্ষা, রাস্তা করলে কি হবে, না করলে কি হবে, রাস্তা করলে সেখানে যে আজকেও বলা হচ্ছে 200 ফিট পর পর ব্রিজ করা যায় কিনা, এই সমস্ত বিষয় কি আগে তখন চিন্তা করা হয় নাই? তাহলে যদি চিন্তা না করা হয়, তাহলে যে এখন যে উড়াল সেতুর কথা বলা হচ্ছে সেটারই বা ভবিষ্যৎ কি হবে, এটা নিয়েও তো আসলে একটা ভাবনার বিষয়। আমার মনে হয় যে এটার সঙ্গে যারা জড়িত, যারা এই সংক্রান্ত বিষয়ে যাদের এক্সপার্ট, তাদের সঙ্গে বসে এটার একটা স্থায়ী সমাধান যতদিন পর্যন্ত আমরা না করতে পারবো ততদিন কিছুদিন পর পর আমাদের এই একই দৃশ্য দেখতে হবে। আমি একটা লাইন যুক্ত করতে চাই রাজা ভাইয়ের সাথে। দেখেন আমাদের পরিকল্পনা করা হয়, কিন্তু সেটা বিশেষজ্ঞ মতামত নিয়ে হয় কিনা তার প্রমাণ হচ্ছে ঢাকা রাজধানীতে যানজট কমানোর জন্য আপনি মালিবাগের যে উড়াল সেতু করা হয়েছে, উড়াল সেতুতে মানে ট্রাফিক সিগন্যাল থাকে এরকম অভিজ্ঞতা আমার খুব জানা নাই দেশে বিদেশে। সেখানে পরে ট্রাফিক সিগন্যাল দেওয়া হয়েছে, ট্রাফিক বাতি লাগানো, যাতে উড়াল সেতুর ট্রাফিক জ্যাম কমানো যায়। মানে এই ধরনের পরিকল্পনা করে যেন আমাদেরকে আবারও একটা বিরাট অঙ্কের টাকার গচ্চার মধ্যে না ফেলানো হয়। এই পরিকল্পনা হতে হবে বাস্তবসম্মত, দীর্ঘমেয়াদী এবং সত্যিকার অর্থে বিশেষজ্ঞদের মতামত নিয়ে। এর সঙ্গে আমি একটু যোগ করি মঞ্জুরুল ইসলামের সঙ্গে, পরিকল্পনা ছাড়া
বা আপনার পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া, যেমন ধরেন উত্তরা থেকে মহাখালী এই আপনার তেজগাঁ পর্যন্ত যে রাস্তায় 30 কোটি টাকা খরচ করে ইউলুপ করা হয়েছে যানজটের কমানোর জন্য, এখন দেখা যাচ্ছে এই ইউলুপ গুলো কোনো কাজে আসছে না, পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই। অলরেডি উত্তরাতে 2টো ইউলুপ ভেঙে ফেলা হয়েছে এবং বনানী এবং তেজগাঁ এবং মহাখালী পর্যন্ত যে সমস্ত ইউলুপ আছে সেগুলিও এখন চিন্তা করা হচ্ছে যে এগুলিও ভেঙে ফেলা হবে। তাহলে আপনি এই যে মাঝখানে 30 কোটি টাকা খরচ হইলো, এই টাকাটা তো পুরোটাই পানিতে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য, আমরা একটা কাজ হঠাৎ করে করে ফেলি, তারপরে 2 দিন পরে দেখা যায় যে এটা আবার ভাঙতে হচ্ছে। তো খুবই দুর্ভাগ্যজনক। এই একই কথা, বিশেষজ্ঞদের সঙ্গে বসে যদি এই ধরনের কাজে হাত দেওয়া যেত তাহলে হয়তো আজকে আমাদের এই সমস্ত দেখতে হতো। সেটি হাওড়া অঞ্চলের মানুষরাও আমরা বিভিন্ন খবরে দেখেছি, তারা বলেছে যে তারাও সেখানে তাদের মতামত রাখতে চান এবং তারা ভালো জানেন যে কেন এই ধরনের ঘটনা হয় এবং কিভাবে তারা স্থানীয়ভাবে সনাতন পদ্ধতিতে কিভাবে এই বিষয়গুলো মোকাবেলা করেন, তাদের যেন মতামত না হয় এটি বারবার করে তারা বিভিন্ন সংবাদে আমরা দেখেছি যে বলছিল। আমরা আরেকটি বিষয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে সামনেই ঈদ এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে ফেরিতে দীর্ঘ প্রতীক্ষা এবং বিভিন্ন ঘাটে যে ভোগান্তি এবং যেই রাস্তাগুলোতে যেই পয়েন্টগুলোতে আমরা দেখি যে জ্যাম লাগে সেগুলো এখন থেকে মোটামুটি শুরু হয়ে গেছে এবং উৎসবটা আসলে ভোগান্তির পর্যায়ে চলে যায়। তো এবং আমরা দেখি যে বলা হয় যে শেষ পর্যন্ত মানুষ ঈদে যে ঘরে ফিরতে পেরেছে এইটা নিয়ে একটা আনন্দ প্রকাশ করে। এই বিষয়ে আসলে আপনাদের মতামত কি? আমাদের এই বিষয়ে কিরকম একটা সমস্যার সমাধানের দিকে যাওয়া উচিত? প্রথমেই আমি যেতে চাই মঞ্জুর ইসলাম আপনার কাছে। খুব হতাশার সাথে আবারও বলতে হয়, এই ব্যাপারে আমাদের কোনো পরিকল্পনা আছে বলে অন্তত আমার নজরে পড়ে না। আপনি সড়কের কথা বলেন, আপনি নৌ কথা বলেন, রেলের কথা, রেল কিছুটা উন্নতির দিকে অন্তত সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করছি, অন্তত যাত্রীদের টিকিট ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছুটা সুবিধাজনক পর্যায়ে আছে। আপনি সড়কে এমনিতেই জীবন দুর্বিষহ, তারপরে যে পরিমাণ উন্নয়ন যজ্ঞ চলছে রাজধানীর চারপাশকে কেন্দ্র করে, সে জায়গায় ইতিমধ্যে আমাদের অনেকগুলো টেলিভিশনে সচিত্র প্রতিবেদন এসছে যে ঢাকা থেকে বের হওয়ার জন্য টাঙ্গাইল সড়ক বা বগুড়ার যে রাস্তা, এদিক দিয়ে আপনার চিটাগাং এর রাস্তা অথবা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিক দিয়ে যান, আমাদের এই উন্নয়ন কর্মকাণ্ডের ফলে অনেকগুলো রাস্তা কিন্তু, গাজীপুরের কথাই ধরেন না, কয়েক বছর ধরে গাজীপুরকে আমরা এই কাজ শেষ করতে পারলাম না। এটা কি দিয়ে তৈরি হচ্ছে আমার কোনো জানা নাই, এটা কি পাথর, মানে আমি বলতে পারবো না। এবং সকলে জানে, নগরবাসী, গার্মেন্টস বাংলাদেশের প্রধান রপ্তানি খাত, গার্মেন্টস ব্যবসায়ীরা এখন তাদের কোনো বায়ারকে গাজীপুরে নিতে চান না, নেন না বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন। অনেক গার্মেন্টস মালিক বলেছেন তারা হেলিকপ্টার দিয়ে সেখানে আসা যাওয়া করেন, অথচ আমাদের ঢাকা থেকে এটা 20 মিনিটের গাড়ির পথ। ফলে এই জায়গায় কারো পরিকল্পনা আছে বলে আমার মনে হয় না, কারণ নর্মাল ট্রাফিক ব্যবস্থাপনা আমরা ঠিক করতে পারি না। মানুষ যাবে, এই ধরনের নানান বক্তব্য শুনবো, মানুষ মারা যাবে, আমরা গণমাধ্যম রিপোর্ট করব যে সলিল সমাধি হয় লঞ্চে অথবা রাস্তায়, প্রাণহানি ঘটলো এবং দুর্ভোগ পোহাতে পোহাতে মানুষ শেষ পর্যন্ত গিয়ে ওই যে বললেন আনন্দটা পরিবারের সাথে মিলিত হবার ফলে তারা ভুলে যায়। ফলে এইটার একটা সমাধান হওয়া দরকার। আমার কাছে যেটা মনে হয় যে আমাদের কর্তৃপক্ষে যারা দায়িত্বপ্রাপ্ত তারা নিয়তি করেন নাই এখন পর্যন্ত যে আমরা এইটার একটা স্থায়ী সমাধান পাই। জি, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। খুব ছোট করে জনাব রেজাউল হক রাজা, আপনার কাছে জানতে চাই, যেমনটি বলছিলেন মঞ্জুর ইসলাম, যে এর সমাধানে আসলেই কি সত্যিকারের উদ্যোগ নেওয়ার জন্য আসলে জনসাধারণের কি আসলে কিছু করা উচিত, নাকি কর্তৃপক্ষ আসলেই আন্তরিক বলে মনে করেন এই বছরকার যে অবস্থা? না, জনসাধারণের করতে গেলে তো জনসাধারণকে বাড়ি যাওয়া বন্ধ রাখতে হবে, বাড়ি গেলাম যাব না, এটা ছাড়া জনগণের আর কি করার আছে। কিন্তু এইবার আপনি দেখেন 2 বছর করোনা কাল, অনেকে বাড়ি ঈদে বা ঈদ করতে বাড়ি যেতে পারেন নাই। এবার করোনার পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে এবং অনেকে বাড়ি যাবেন। সরকারের সবচেয়ে বড় সুবিধা বা স্বস্তির বা ভরসার জায়গা হলো যে যত কষ্টই হোক বাড়িতে পৌঁছানোর পরে আমরা সবাই যখন পরিবারের সঙ্গে মিলিত হই তখন আমরা যাত্রাপথে সব কষ্ট ভুলে যাই। এইটাই হলো সরকারের সবচেয়ে বড় সুবিধা এবং এই কারণেই এই যে যুগের পর যুগ এই সমস্যা চলছে কিন্তু এর কোনো সমাধান হচ্ছে।
সেটি আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মূলত যারা ঈদ পথযাত্রী তারা সকলেই বলেছে যে বেশিরভাগ সময়টা যেন পথে না কাটিয়ে তারা পরিবারকে সময় দিতে পারে। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মোটামুটি এই ছিল আজকে নিউজরুম সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।